মধ্য নেপালের একটি হিমালয়ান ভ্যালি। এটি কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত, আর এই ভ্যালি লাংতাং ন্যাশনাল পার্কের অন্তর্গত, যা দক্ষিণ পশ্চিম চায়না অধিকৃত তিব্বত বর্ডারে অবস্থিত। লাংতাং ট্রেকের স্টার্টিং পয়েন্ট হলো সাপ্রুবেসি। কাঠমান্ডু থেকে সকাল ৫টা ৪০-এর বাস ধরে দুনচে পৌঁছালাম দুপুর ১২টা নাগাদ। দুনচে চেকপোস্টে চেকিং হলো। তারপর এখান থেকে পারমিট করিয়ে বাস সাপ্রুবেসি পৌঁছালো ১:৩০টার সময়। বাসে ৩জন নেপালি স্টুডেন্ট ছিল আমার সাথে, ওদের সাথে আলাপও হয়েছিল। ওরাও লাংতাং ট্রেকেই যাচ্ছিল। সাপ্রুবেসি পৌঁছে আমার ইচ্ছে ছিল 1 নাইট স্টে করতে, কারণ পরপর ২ রাত্রি খুব হেকটিক জার্নি হয়েছিল আমার। এক রাত্রি ট্রেনে হাওড়া থেকে রাক্সোল যাওয়ার জন্য, আর এক রাত্রির বাসে বীরগঞ্জ থেকে কাঠমান্ডু আসার জন্য। ওরা আমাকে বলল সাপ্রুবেসি থেকে মাত্র ২ ঘন্টার ট্রেক ব্যাম্বু, ওখানেই ওরা স্টে করবে। আমাকে ওদের সাথে যেতে বলল। আমিও রাজি হয়ে গেলাম, এত ক্লান্তি সত্ত্বেও। আমি ওই দিকটা দিয়ে এলাম, ঠিক আছে, কিন্তু এটাও শর্টকাট একটা রাস্তা। নিচটা দেখো, নদী বয়ে গেছে। জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা। এইরকম নদীর পাশ দিয়ে হাঁটতে, নদীর স্রোতের আওয়াজ শুনতে শুনতে কার না ভালো লাগে। মনটা পুরো রিফ্রেশ হয়ে যায়, সমস্ত টেনশন দূর হয়ে যায়। পুরো রাস্তাটায় আমি একা। ত্রিশুলি নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অবাক হয়ে দেখছিলাম নদী তার গতিপথে কত বড় বড় পাথর বয়ে নিয়ে এসেছে নিজের সাথে। চারপাশের দৃশ্য দেখতে দেখতে ক্লান্তিভাব ভুলেই গিয়েছিলাম। ওই দিক দিয়ে পাথর যদি পড়ে ধস নামে, তাহলে তো সব শেষ। এখানে কি লেখা আছে? লাংতাং ন্যাশনাল পার্ক।
দেখো এই রাস্তাটা লাংথানের দিকে যাচ্ছে, আর এই রাস্তাটা যাচ্ছে গোসাইকন্ডার দিকে, লেকের দিকে, সেটাই লেখা আছে। এই যে আমি এখন এই যে এই পয়েন্টটা আছি, লেখা আছে ইউ আর হিয়ার। ওইদিকে গোসাইকন্ডা যাচ্ছে আর এদিকে লাংথান যাচ্ছে। আমি এইখান থেকে এসেছি, সাফরুবেন্সমি থেকে। পায়রো পৌঁছালাম বিকেল 5টা নাগাদ। শরীর আর দিচ্ছিল না, তাই পায়রোতেই একটা টি হাউসে থেকে গেলাম। প্যাকেজ ছিল 1200 টাকা, ফুডিং ইনক্লুডিং লজিং। ব্যাম্বু পৌঁছানো আর হলো না সেদিন, তবুও আমি বেশ খানিকটা এগিয়ে রইলাম। রাতে মোবাইল ক্যামেরা কিছুই চার্জ দিতে পারলাম না, সোলার চার্জার বলে। ছোট্ট এই হোটেল নমস্তে গেস্ট হাউসে থেকে গেলাম। নমস্তে গেস্ট হাউস, ভিউটা অপূর্ব। 1200 টাকা ফুডিং এর লজিং বলছে। গুড মর্নিং। আজকে আমি সকালে উঠলাম, উঠে 5:30টায় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু আজকে দেরি হয়ে গেছে উঠতে, কারণ খুবই টায়ার্ড। সেজন্য ভাবলাম একটু ধীরে সুস্থেই রেডি হয়ে বেরোবো। 7:10 বেরালাম। তার আগে একটু ব্রেকফাস্ট করে নিলাম। এখন আমি যাচ্ছি ব্যাম্বু, মানে আমাকে অনেক দূর যেতে হবে, ব্যাম্বু হয়ে লামটাং ভ্যালি যেতে হবে। দেখো খরস্রোতা নদী নিচ দিয়ে পাশ দিয়ে বয়ে যাচ্ছে, আর কতটা ঢালু। তারপরে উঠে আবার অনেকেই ট্রেকিংয়ে আসতে পারেন না বিভিন্ন কারণে, তো তাদের জন্য আমি ভার্চুয়ালি চেষ্টা করছি পুরো ট্রেকটা সুন্দর করে। নমস্তে। যেটা বলছিলাম, তাদের জন্যই এই ট্রেকটা সুন্দর করে ভার্চুয়ালি শ্যুট করার চেষ্টা করছি, যাতে তারা বাড়িতে বসে ভার্চুয়ালি এই এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। এখানে সব জায়গায় সোলার চার্জার, ঠিক আছে, সোলার এনার্জি, সেই জন্য চার্জ দেওয়া যাচ্ছে না। নিচে সাবরুবেসিতে আছে ইলেকট্রিক, আর উপরে লাংটাংয়ে আছে, তো মাঝে কোথাও চার্জ দেওয়া যাবে না। সেই জন্য আমার গোপ্রোতেও সেরকম চার্জ নেই, আর ফোন তো ডেড। ওই পাওয়ার ব্যাঙ্কে যতটা চার্জ আছে সেই চার্জ ইউজ করে আজকে চেষ্টা করছি যাতে আমি লাংটাং পৌঁছে যাই, চার্জটা দিতে পারবো। আমি এখন ব্যাম্বু ভিলেজ পর্যন্ত চলে এসেছি। ওদের দিকে দেখা যাচ্ছে ব্যাম্বু ভিলেজ, আর খুবই সুন্দর দেখো গ্রামটা। পাশ দিয়ে একদম খরস্রোতা নদী বয়ে চলেছে। উপরটা দেখো পুরো মেঘ। দারুণ মজা লাগছে। রাস্তাটা দেখো, রাস্তাটা যতটাই শক্ত, ভিউটা ততটাই সুন্দর। দেখো এরা ট্রেক করে ঘুরছে। আগে একটা আঙ্কেলকে পেলাম, মালাস লিখে গেছে রেট আরও 60। জায়গাটা দেখো কত সুন্দর জায়গা। আর এই ব্যাম্বু ব্যাম্বু ভিলেজে পৌঁছালাম। ব্যাম্বুতে 3-4টে টি হাউস আছে।
ব্যাম্বু জায়গাটা ভারী সুন্দর। পাশ দিয়ে খরস্রোতা নদী বয়ে চলেছে, বড় বড় দেওদার গাছ। দেখো ওই যে ব্যাম্বু ভিলেজ, এটা খুব সুন্দর জায়গা। আসার সময় চেষ্টা করছি আমি এখানেই যাতে স্টে করতে পারি। এই জায়গাটা দেখো, বাহ, অসম। দেখো এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। চলে এসেছি ব্যাম্বু থেকে 45 মিনিট হাঁটার পর এরকম একটা জায়গা পেলাম। অসম্ভব সুন্দর একটা জায়গা। এই হ্যাঙ্গিং ব্রিজের নিচ দিয়ে খরস্রোতা নদী নিজের মেজাজে বয়ে গেছে। খুব মজা লাগে হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করতে। এই ব্রিজ দুটো পাহাড়কে কানেক্ট করে। দেখো এর একটা ফরেনার গ্রুপ ক্রস করছে এদিক দিয়ে। এতক্ষণ আমি ডান দিক দিয়ে চলছিলাম, আমার বাঁ দিকে বয়ে চলছিল এই নদীটা, বাঁ দিকে ছিল। তারপর আমি কিছুক্ষণ আগে এই হ্যাঙ্গিং ব্রিজটা দিয়ে ক্রস করলাম নদীটা। এখন নদীটা আমার ডান দিকে। অপূর্ব না? নমস্তে। দেখো ওখানে লেখা আছে ল্যান্ডস্লাইড রিস্ক এরিয়া, রিঞ্চে কায়রো 2252 মিটার দেখাচ্ছি। কোথায় আগে ল্যান্ডস্লাইড হয়েছে দেখো দূরে, জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড। দেখো ল্যান্ডস্লাইড জোন কেন বলেছি, ওখান থেকে পুরো ল্যান্ডস্লাইড হয়েছে। তাই এরা বাঁধাচ্ছে কাজের সরঞ্জাম কেমন করে চলে যাচ্ছে। গাছটা দেখো মেঘ করে আছে, ক্লাউডি ওয়েদার। এতক্ষণ চড়াইয়ের পর এই একটু ডাউন এসেছে। হ্যালো নমস্তে। অনেকটাই ডাউন। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা রিমচে গ্রাম। আরও 2 ঘন্টা হাঁটার পর রিমচে পৌঁছালাম। খুব খিদে পেয়েছিল, তাই 10 মিনিটের একটা ব্রেক নিলাম। বসে একটু ছাতু খেয়ে নিলাম। খালি পেটে ভালো হাঁটা যায় না।
নমস্তে। ঘোড়াগুলোর নিচ থেকে খাবার, গ্যাস ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ওপরের গ্রামে ঘোড়ায় যাচ্ছে। করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছি। কোথাও ধস নেমে রাস্তা নেই বললেই চলে, কোথাও রাস্তা খুব সরু, কোথাও আবার গোটা 50টা সিঁড়ি ভাঙতে হচ্ছে। ক্লাউডি ওয়েদার মেঘলা করে আছে এখন। এরপর তো ওয়েদার আরও খারাপ হবে, যত যত সময় যাবে তত তত সময় খারাপ হবে। ওই বাচ্চাটা ওর মা বাবার সাথে এসেছে। ওরা এসেছে স্কটল্যান্ড থেকে। দেখো লামা হোটেল পৌঁছে গেলাম এত তাড়াতাড়ি, আধা ঘন্টা হাঁটতে হবে। জায়গাটা দেখো কত সুন্দর। লামা হোটেলে পৌঁছে 150 টাকার চিনি ছাড়া ব্ল্যাক টি খেলাম। এখন আমি লামা হোটেল থেকে একটু আগিয়েছি। দূরে দেখো ওয়াটার ফলসটা, আকাশটা মেঘলা হয়ে গেছে। ওই যে খরস্রোতা নদী যাচ্ছে। অনেকক্ষণ পর আবার সাহস করে আমি গোপ্রোটা অন করলাম, কারণ একদমই চার্জ নেই, পাওয়ার ব্যাঙ্কেও চার্জ শেষ, তো সাহসই হচ্ছে না গোপ্রো অন করতে। ট্রেলটা দেখো এরকম হয়ে এরকম নিচে হয়ে গেছে, কারণ একবার যদি চার্জ শেষ হয়ে যায় গোপ্রোর, তাহলে আর চার্জ দিতে পারবো না। যেন মনে হচ্ছে রূপকথার রাজ্যে চলেছি, মেঘের দেশে। খুবই সুন্দর লাগছে। বাও, অসাধারণ। Wow. नमस्ते, हेलो। এখনো যদিও রিভার সাইড আসেনি, অলরেডি আমি চলছি 1.5 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা বলেছে। লামা হোটেল থেকে 2.5 ঘন্টা হাঁটার পর রিভার সাইড এলো। রিভার সাইডে একটা মাত্র টি হাউস আছে। জায়গাটা রূপকথার মতো সুন্দর। রূপকথা বললেও কম বলা হয়। রিভার সাইড থেকে একটু এগিয়ে গেলেই আর একটা টি হাউস আছে। পৌঁছে গেছি, এখন বাজে 3টে। এরপর লাংথাং পৌঁছতে হবে। আই থিঙ্ক 3-4 ঘন্টা লেগে যাবে। 6টা বা 7টার সময় আমি পৌঁছেই যাব। এত কষ্টের পর ভিউ তো এত সুন্দর হওয়ারই ছিল, তাই না? আমি রিভার সাইড পর্যন্ত চলে এসেছি। ফোনে চার্জ তো নেই, বিলো 15%। আর এখান থেকে আর একটু ওপরে উঠে গেছি, কারণ 6টা পর্যন্ত হাঁটবো, সে আমি যেখানেই পৌঁছতে পারি না কেন। দেখো আমার হাতে লাঠি থেকে ওরা না আড়াই করছে না। আরে আমি মারবো না রে, চলে আয়, চলে। এরপরে দেখো আগাবে।
যা, আমি লাঠি রেখে দিয়েছি। তোর তো কোনো তাড়া নেই, সেজন্য তুই দাঁড়িয়ে আছিস যে আমি কখন যাব। তারপরে ওই দেখো রিভার সাইড পয়েন্টের পর আর একটা পয়েন্ট এসে গেছে। আমি জানি না দেখতে পাচ্ছ কি না, বাট দূরে ওই দেখো পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, পিঠটা দেখা যাচ্ছে বরফে ঢাকা। এখানেও দেখা যাচ্ছে অল্প অল্প অল্প। এতক্ষণ তো কিন্তু দেখা যাচ্ছিল না, আর এখন দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর জায়গাটা। দেখো আমার ফ্রেন্ডরা আসছে। দেখো এই জঙ্গলটায় আমি পুরোই একা, কেউ নেই এখন যদিও। আমি যাচ্ছি নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। 1 ঘন্টা পর পৌঁছে যাবো, এবং 3:30 বাজে, 4:30 পৌঁছে যাবো। তো দেখি নেক্সট পয়েন্ট গিয়ে তারপরের পয়েন্ট লাংথাং যেতে পারি কি। এটা একটা স্টোর রুম। নিচ থেকে ঘোড়ার পিঠে করে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে আসা হয় সেগুলো এখানে স্টোর করে রাখা হয়। ঘড়ি তাপলা বলছে কত, 1 ঘন্টা লাগবে। ওকে, লেটস সি কি 1 ঘন্টা লাগুক না। এই যে ওয়ে টু ঘোড়া তাবলা, এগুলো সব স্টোর রুম মতো স্টোর করে রাখা হয়। দেখা যাক, আধা ঘন্টা পৌঁছানোর চেষ্টা করছি ঘোড়া তাবলা। তারপর ওখান থেকে আমি দেখি লাংথাং চলে যেতে পারি। আবার একটা ব্রিজ, এটা কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ না। কেউ নেই চারপাশে, তো আমি একা। দেখো অপূর্ব সুন্দর। একজনের আগমন হয়েছে। খেয়ে বাড়ি ফিরছি, ভয় চলে গেল আমার কাছে লাঠিটা দেখে। নিজের মতো করে ছেড়ে দিয়েছে, আসছে। দেখো কত গাছ কাটা পড়ে আছে। আর একটা জিনিস দেখাচ্ছি যেটা ইন্ডিয়ার সাথে মিল আছে, সেটা দেখো। একটা গাছের এটা কি করে কালো হতে পারে, ভিতরটা পুড়িয়ে দিয়েছে, আগুনে পুড়িয়ে দিয়েছে, সেজন্য ভিতর থেকে ফাঁপা হয়ে গেছে বলে গাছটা পড়ে গেছে। ইন্ডিয়াতেও এটা হয়, লোকালরা এরকম করে, কাশ্মীরি লোকালরা। গাছ কাটা বারণ বলে এইভাবে ওরা গাছ কাটে, দেখেছো? ওয়েদারটা দেখো, মেঘে পুরো ঢাকা পড়ে গেছে, সেই জন্য বেশি অন্ধকার লাগছে। ঘুরে তাপেলা এসেই গেছি। রাস্তায় কিছু লোকাল নেপালির সাথে দেখা হয়েছিল, তারা বললেন ঘুরে তাপেলাই তোমার জন্য বেস্ট হবে, ওখানে স্টে করে যাও। ওকে, তো ইলেকট্রিসিটি আছে,
আমার তো কোনো অসুবিধা নেই ওখানে ঘোড়াতাবেলাতে স্টে করতে, কারণ আমার ফোনও চার্জ হয়ে যাবে, কন্ট্যাক্টও করতে পারবো সবার সাথে। বড় বড় গাছগুলো শেষ হয়ে গেল, এরপরে এই গুল্ম জাতীয় ছোট ছোট গাছগুলো দেখো, এই ছোট ছোট গাছগুলো শুরু হলো। ঘড়িতে 4:45 বাজে। খুব খিদেও পেয়েছে। কুয়াশার জন্য এক হাত দূরের জিনিস দেখা যাচ্ছে না। হাঁটার স্পিডও কমে গেছে। হাঁটছি তো হাঁটছি, টি হাউসের আর দেখা নেই। ইয়াকগুলো খেতে ব্যস্ত। ফার্স্ট টাইম এত কাছ থেকে ইয়াক দেখলাম আমি। ওরা কিন্তু আমার হাতে লাঠি দেখে ভয় পাচ্ছে না, নিজেদের মতন করে ঘাস খাচ্ছে। আস্তে আস্তে চারপাশে অন্ধকার নেমে আসছে। আমাকে দেখো পুরো কুয়াশার মধ্যে ডুবে গেছি। এই দেখো চামড়ি গাইগুলোকে দেখো, এই দেখো আমার পিছনে খাচ্ছে। শেষে 5:30টার সময় ঘোড়াতাবেলা পৌঁছালাম। এখানে একটাই টি হাউস আছে। খুব খিদে পেয়েছিল, তাই এগ ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। খেতে খেতে দেখলাম বাইরে স্নোফল শুরু হয়ে গেছে আর চারপাশে অন্ধকার নেমে এসেছে, তাই এখানেই স্টে করব ঠিক করলাম। এখানকার রুম ভাড়া হলো 1000 টাকা, আর ডিনার ব্রেকফাস্ট আলাদা করে চার্জেবল। এখানেও আমি চার্জ দিতে পারলাম না মোবাইলে। কয়েকদিন ধরে ওয়েদার খারাপের কারণে রিজার্ভ করে রাখা সোলার এনার্জিও শেষ। বসে বসে ভাবছিলাম বাড়ির সাথে কন্ট্যাক্ট করি কি করে। মাকে তো বলেছিলাম আজ সন্ধেবেলায় কল করব। কন্ট্যাক্ট না করতে পারলে মা তো খুব চিন্তা করবে, তাই টি হাউসের ওনারকে রিকোয়েস্ট করলাম বাড়িতে একটা ভয়েস মেসেজ করব বলে। পরের দিন সকালে আবার শুরু হলো পথ চলা। ঘোড়াতাবেলা থেকে 1.5 ঘন্টা হাঁটার পর একটা গ্রামে পৌঁছালাম। ওখানে মোবাইল চার্জ দিলাম 150 টাকায়। 1 ঘন্টা ওয়েট করতে হলো তার জন্য, বেশ দেরিও হয়ে গেল। তারপর আবার চলা শুরু হলো। দেখো এখন আমি ঘোড়াতাবেলা দিকে চলেছি। জায়গাটা দেখো খুব সুন্দর। চলো যেতে যেতে দেখাচ্ছি। এবারে পথে পড়ল দুটো বড় বড় ল্যান্ডস্লাইড এরিয়া। ফোন ডেড ছিল, গোপ্রোতেও চার্জ ছিল না, তাই 1 ঘন্টা কিছুই শ্যুট করতে পারিনি। এত ভালো ভিউ, তবুও কিছুই শ্যুট করতে পারছি না, তাই খুব দুঃখ হচ্ছিল। দূর থেকে যেটা দেখাচ্ছিলাম বিশাল বড় একটা ল্যান্ডস্লাইড এরিয়া। ও মাই গড, বিশাল বড় ল্যান্ডস্লাইড জোন এটা। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এখান দিয়ে যেতে হবে, ওখান দিয়ে একটা পুল আছে ছোট্ট, ক্রস করতে হবে। দেখো জায়গাটা দেখো। আমি এখন ঘোড়াতাবেলা যেখানে স্টে করেছিলাম সেখান থেকে অনেকটাই দূরে চলে এসেছি। ঠিক আছে, কিছুটা আগে আমি ল্যান্ডস্লাইড এরিয়া ক্রস করে এলাম। গোপ্রোতে একদমই চার্জ নেই, সেজন্য আমি চার্জও বেশি শ্যুটও করতে পারছি না। দেখো এবার ল্যান্ডস্লাইড এরিয়ায় এসে গেছি। দেখো এটা হলো ল্যান্ডস্লাইড জোন। ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তাটা এবার ভেঙে গেছে হয়তো।
নিচটা দেখো। পাথরের উপর দিয়ে হাঁটতে হচ্ছে। কেউ নেই, আমি একাই ট্রেক করছি। ছোট ডগটাকেও নিয়ে চলছে, ওর পিছনেও দেখছি মাঝে মাঝে। পোটা রুনি কিউট। এসব দেখলেই আমার ব্রুনোর কথা মনে পড়ে, হেভি মনে পড়ে। সত্যি আমি খুব মিস করছি, মিসড মাই ব্রুনো। সত্যি 2 দিন ধরে বাড়ির সাথে কোনো কন্ট্যাক্টই নেই আমার। কালকেও এমন একটা জায়গায় স্টে করলাম যেখানে সোলার এনার্জি তো আছে, কিন্তু এখানে অনেক দিন ধরে ওয়েদার খারাপ বলে সোলার এনার্জি ওরা ইউজ করতে দেয়নি, মানে চার্জিং করতে পারিনি আমি। এভাবেই 3 ঘন্টা হাঁটার পর পৌঁছালাম লাংথাং ভ্যালি। এটাই লাংথাং ভ্যালি। এখানে শহর জীবনের মতো এত ব্যস্ততা নেই, সবাই ধীরে ধীরে কাজ করছে। এগুলো হচ্ছে যে যার বাড়ি, এক একটা